অ্যাক্সিডেন্টাল ডিটেকটিভ পার্ট 1-এ দেখানো হয়েছিল নোয়া আর ডনি, একজন পুলিশ অফিসার আর একজন শখের গোয়েন্দা, দুজনে মিলে ভয়ঙ্কর একটা কেস সমাধান করেছিল, যেখানে খুনিরা একের পর এক এক্সচেঞ্জ মার্ডার করেই যাচ্ছিল। আর এই কেসটা সমাধান করার পরে নোয়া আর ডনিকে সবাই বাহবা দিতে থাকে। আর অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা দুজনে মিলে একটা ডিটেকটিভ এজেন্সি খুলবে। সেই ভাবনা অনুযায়ী তারা একটা ডিটেকটিভ এজেন্সি খুলে। এরপরে তাদের সামনে আরও কোনো মার্ডার কেস এসেছিল কিনা সেটাই দেখানো হবে আজকের পর্বে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যাক্সিডেন্টাল ডিটেকটিভ 2। যারা পার্ট 1 এখনও দেখেননি, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডিটেকটিভ 1, তারা চাইলে পিন কমেন্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। আশা করি সেই মুভিটাও আপনাদের ভালো লাগবে। আর আপনি চাইলে শুধুমাত্র এই গল্পটাও দেখতে পারেন, কারণ এটা সম্পূর্ণ নতুন একটা গল্প। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভি শুরুর আগে একটু কথা বলে নেই। আমার মেইন চ্যানেল অর্থাৎ ফিল্মের গল্পে স্ট্রাইক পড়েছিল, যার ফলে চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক কষ্টে এবং অনেক পরিশ্রমের পরে আমরা সেই স্ট্রাইকটা উঠাতে সক্ষম হয়েছি। তো এখন থেকে সেই চ্যানেলে আবারও নিয়মিত ভিডিও আসবে। তাই যারা আনসাবস্ক্রাইব করেছিলেন তারা চাইলে আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। মুভির শুরুতেই দেখা যায় নোয়া তার পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিল, অন্যদিকে ডনি তার বুকশপটা বিক্রি করে দিয়েছিল, আর তারা একটা প্রাইভেট এজেন্সি খুলেছে, যেখানে সেই এজেন্সির সামনে তাদের একটা ব্যানারও ছিল। এছাড়া ডনি তার সিটিজেন ব্রেভারি অ্যাওয়ার্ডটাও সামনেই লাগিয়ে রেখেছিল। এছাড়া তাদের ডিটেকটিভ এজেন্সির কার্ড শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। তারা অনেক জোশ নিয়ে ডিটেকটিভ এজেন্সিটা খুলেছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের সেই জোশ হারিয়ে যায়, কারণ ইতোমধ্যে তারা একটা কেসও পায়নি। দুজনের অফিসে বসে বসে মশামাছি মারতে শুরু করে। এদিকে ডনি তার বুকশপটা যে বিক্রি করেছিল সেখান থেকে কিছু টাকা প্রত্যেক মাসে মাসে মিশাকে দেয়, আর মিশাকে সে বলেনি যে সে তার বুকশপটা বিক্রি করে দিয়েছে। মিশাও খুশি হয় যে বুকশপ থেকেও আয় হচ্ছে, আবার ডিটেকটিভ এজেন্সিও রয়েছে, দুই দিক থেকে আয় হলে সংসারটা ভালো চলবে, এতে সে খুশিই হয়। কিন্তু এদিকে নোয়ার স্ত্রী খুবই বিরক্ত ছিল নোয়ার উপরে, কারণ সে ভাবছে নোয়া তার ভালো পুলিশের চাকরিটা ছেড়ে দিয়ে অদ্ভুত এক এজেন্সি খুলে বসেছে, এটার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। কিন্তু নোয়া তাকে বোঝায় যে এই ডিটেকটিভ এজেন্সিও পুলিশের চাকরির থেকে অনেক বড় সম্মান তাকে দেবে। নোয়া রাস্তায় একটি হারিয়ে যাওয়া বিড়ালের পোস্টার দেখতে পায়, আর সেটা খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সে অফিসে এসে ডনিকে বলতে থাকে, মানুষকে খোঁজার চাইতে পশু পাখি খোঁজা অনেক বেশি কঠিন, আমাদের মনে হয় আমাদের এসব কেস নেওয়া উচিত। কিন্তু ডনি এতে রাজি হয় না। রাতের বেলা যখন তারা একসাথে খাবার খাচ্ছিল, তখন নোয়া তাকে বলে, এখন আমাদের ছোটখাটো কেসও ইনভেস্টিগেশন করা দরকার, যেমন হাজব্যান্ড ওয়াইফের অ্যাফেয়ার ধরা অথবা ছোটখাটো ফ্রড। কিন্তু ডনি এতে রাজি হয় না, আর বলে এসব কেস নিলে এজেন্সির নাম খারাপ হবে, আর এই ছোট মোটো কাজ করে যদি আমরা জীবন চালাতে পারতাম তাহলে তো আমাদের আগের কাজগুলোই ভালোই ছিল, তোমার পুলিশের চাকরি, আমার বইয়ের দোকান। কিন্তু এতে নোয়া রেগে যায়, কারণ তাদের আর্থিক অবস্থা দুজনেরই খারাপ ছিল। তখনই দুজনের মধ্যে একটা ডিল হয়, যে এজেন্সির জন্য কেস নিয়ে আসবে সে ফিয়ের 70% নেবে, আর এতে নোয়াও রাজি হয়ে যায়। এদিকে ডনিকে দেখা যায় আবারও তার পুলিশ বন্ধু জনসুর সাথে পুলিশ স্টেশনে দেখা করতে আসে, আর এবার পুলিশের ওয়াশরুমে সে তাদের এজেন্সির স্টিকার লাগাতে থাকে। কিন্তু মেয়েদের ওয়াশরুমে স্টিকার লাগাতে যেয়ে সে ধরা পড়ে যায়। জনসু তাকে বলে, ভাগ্য ভালো পুলিশ চিফ দেখেনি, দেখলে আমাদের দুজনকেই জেলের ভেতরে ভরে দিত। ডনি জংসুকে বলে, তোমার পুলিশ চিফ আর কি জিনিস, আমার সিটিজেন ব্রেভারি অ্যাওয়ার্ড রয়েছে। ঠিক তখনই পুলিশ স্টেশনে একজন মহিলা আসে, কাঁদতে থাকে। মেয়েটি পুলিশ অফিসারকে বলছিল তার হাজব্যান্ড ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা খুন, কিন্তু পুলিশ এই কেসটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে ক্লোজ করে দিয়েছে, আর এই জন্য সেই মেয়েটিকে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যেতে বলে। একটু পরেই ডনি মেয়েটির কাছে যায়, আর তার ডিটেকটিভ এজেন্সির কার্ডটা দিয়ে বলে, যেসব কাজ পুলিশ করতে পারে না সেসব কাজ করার জন্য আমরা রয়েছি। এদিকে একদিন মিশা সেই ডনির আগে সেই বুকশপটাতে চলে আসে। সে জানতো সেই বুকশপটা এখনো তাদের, সে সেই রকমই ব্যবহার করতে শুরু করে। কিন্তু সেই বুকশপের নতুন মালিক বায়ুন এটা দেখে টেনশনে পড়ে যায়। ঠিক সময় মতো সেখানে ডনি চলে আসে, আর ডনি বায়ুন এবং মিশাকে সামলে নেয়। এতে মিশা আর বুঝতে পারে না। এর পরদিনই সেই মেয়েটি অর্থাৎ এমিলি চলে আসে ডিটেকটিভ এজেন্সিতে, আর বলে, আমি প্রেগনেন্ট, এই জন্য আমার ফিয়েন্সি জেমিনকে রাত 12টার সময় বলেছিলাম আমার ফল খেতে ইচ্ছে করছে। জেমিন সময়ের পরোয়া না করে সেই রাতেই তাড়াহুড়ো করে বাইরে চলে গিয়েছিল আমার জন্য ফল নিয়ে আসার জন্য।
আর তাড়াহুড়োতে সে তার মোবাইলটা ফেলে রেখে গিয়েছিল। অনেক রাত হয়ে যাওয়ার পরেও জেমিন বাসায় ফিরছিল না। আমি পরদিন সকালে যেয়ে সাথে সাথে পুলিশ স্টেশনে কমপ্লেন করি। আমি সেই ফ্যাক্টরিতেও গিয়েছিলাম যেখানে জেমিন কাজ করত। আসলে জেমিনের বাবা মা কেউ ছিল না। ছোটবেলা থেকেই সে অনাথ আশ্রমে বড় হয়েছিল। আর বড় হওয়ার পরে সেই ফ্যাক্টরিতে অনাথ আশ্রম থেকেই চাকরি দেওয়া হয়। সেখানে যাওয়ার পরেও জেমিনের কোনো খোঁজ পাওয়া যায় না। যেমন যেন হঠাৎ করে উধাও হয়ে যায়। এরপরে ২ দিন পরে পুলিশ স্টেশন থেকে আমাকে খবর দেওয়া হয়। এরপরে তারা যেটা বলে আমি নিজেকে বিশ্বাসই করাতে পারিনি। তারা বলে ট্রেন দুর্ঘটনায় আমার ফিয়ান্সে জেমিন নাকি মারা গেছে। আর অনাথ আশ্রমের ডক্টর উইলসন জেমিনের বডিটাকে আইডেন্টিফাই করে সৎকারও করে ফেলেছে। আমাকে দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাশ অর্থাৎ ছাই। এমিলি এরপরে কাঁদতে কাঁদতে জেমিনের মোবাইলটা তাদের দেখায় আর বলে মারা যাবার কিছুদিন আগে দাইচি নামের একজন লোক জেমিনকে একটা মেসেজ পাঠিয়েছিল যে সেই অনাথ আশ্রমের কয়েকজন মানুষ সন্দেহজনকভাবে মারা গেছে। জেমিনকেও সাবধানে থাকতে বলেছিল। এমন একটা মেসেজ দেখার পরেও পুলিশরা এই বিষয়ে কেসটা ইনভেস্টিগেশন করতে রাজি নয়। তাদের মতে জেমিন ট্রেন লাইনের নিচে পড়ে সুইসাইড করেছে, কিন্তু জেমিনের সুইসাইড করার কোনো কারণই ছিল না। ডনি বলে মার্ডার কেসের ইনভেস্টিগেশন করাটা একটু কস্টলি হয়। তখনই এমিলি তাদের ৫০,০০০ ইউএন দেয়। আর সে ইমোশনাল হয়ে যায়। বলে আমি আর জেমিন এই টাকাটা জমিয়েছিলাম আমাদের বাচ্চার ডেলিভারির জন্য। অবশেষে ডনি সেই কেসটা নিয়ে যায়। এখন তাদের এটা প্রমাণ করতে হবে যে এই কেসটা মার্ডার, অ্যাক্সিডেন্ট অর সুইসাইড। নোয়া ডনিকে বলতে থাকে জেমিনের এই ঘটনাটা কোনোভাবেই সুইসাইড নয়, কারণ জেমিন তার বেবিকে নিয়ে অনেক খুশি ছিল। যে তার বেবিকে নিয়ে এতটা এক্সাইটেড, সে কেন সুইসাইড করতে যাবে? বিনা কারণে জেমিন কেন সুইসাইড করবে? অন্যদিকে ডনি বলতে থাকে বিনা কারণে জেমিন বাসা থেকে রেললাইন ট্র্যাকে কেন গিয়েছিল সেটাও একটা প্রশ্নের বিষয়। নোয়া আর ডনি সেই ফলের দোকান খুঁজে পায় যেখানে সেই রাতে জেমিন ফল কিনতে এসেছিল। ফল কিনে বাড়ি ফেরার সময় কোনো সিসিটিভি ক্যামেরার মধ্যেই জেমিনকে ধরা পড়েনি, যেগুলো ফলের দোকান থেকে রেলওয়ে লাইনের মধ্যে রয়েছে। আর প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিয়ে সে রেলওয়ে লাইনে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। ডনি আর নোয়া ভাবতে থাকে হয়তোবা জেমিনকে সেই রাতে রেলওয়ে লাইন পর্যন্ত কেউ গাড়ি দিয়ে নিয়ে এসেছিল, অর্থাৎ লিফট দিয়েছিল। এরপরেই নোয়ার পুলিশ অ্যাসিস্ট্যান্ট তাকে বলে রেলওয়ে লাইনে জেমিন একাই ছিল। তার আইডি কার্ড থেকে আমরা তার অনাথ আশ্রমে যোগাযোগ করি। এছাড়া এমিলি যে মোবাইলটা আমাদের দেখিয়েছে, অর্থাৎ দাইচির যে এসএমএসটা, দাইচির নাম্বারটাও ফেক ছিল, টেম্পোরারি ছিল। নোয়া পুলিশ অ্যাসিস্ট্যান্টকে বলে সেই রাতে দাইচির লোকেশনটা আমার চাই। সেই পুলিশ অ্যাসিস্ট্যান্ট নোয়াকে জিজ্ঞেস করে আপনি ডিউটিতে কবে জয়েন করবেন? অর্থাৎ সে চাকরিটা ছাড়েনি। আর এই কথাটা ডনি শুনে ফেলে। ডনি নোয়াকে বলে এই ডিটেকটিভ এজেন্সির জন্য আমি আমার বুকশপটা বিক্রি করে দিয়েছি, আর তুমি আমাকে মিথ্যে বলেছ যে তুমি তোমার পুলিশ চাকরি ছেড়ে দিয়েছ। আসলে তুমি কয়েক মাসের জন্য ছুটি নিয়েছিলে। তুমি ভেবেছিলে ডিটেকটিভ এজেন্সি না চললে তুমি আবারও পুলিশের চাকরিতে জয়েন করবে। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এতে নারাজ হয়ে যায় ডনি। ডনি রেগে গিয়ে বলে আমি যে করেই হোক এই কেসটা সলভ করেই ছাড়ব। পরের দিনও সেই পুলিশ অ্যাসিস্ট্যান্ট দাইচির লোকেশনটা তাদের দিতে পারে না। এতে তারা দুজনেই রেগে যেয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে নতুন পুলিশ চিফ পোকিন তাদের সেই ওয়াশরুমে পোস্টার লাগানোর ব্যাপারটা জেনে ফেলেছিল। পোকিন বলতে থাকে পুলিশ স্টেশনের ওয়াশরুমে পোস্টার লাগিয়ে কখনো কাজ পাওয়া যায় না। কাজ পেতে হলে পরিশ্রম করতে হয়। সেই পুলিশ চিফ সবাইকে বলে দেয় তারা যেন কেউ নোয়া আর ডনিকে এই কেসটাতে হেল্প না করে। তারা দুইজন সেখান থেকে হতাশ হয়ে জেমিন যে অনাথ আশ্রমে বড় হয়েছিল সেখানে চলে আসে। আর সেই অনাথ আশ্রমের সুযোগ সুবিধা দেখার পরে তারা হতবাক হয়ে যায়, কারণ সেটা ছিল খুবই ভালো। সেখানে অনাথ আশ্রমের দেয়ালে কিছু ফটো দেখে নোয়া আর ডনি বুঝতে পারে এই অনাথ আশ্রমে অনেক বড় বড় বিজনেসম্যানরা ডোনেশন দেয়, যার ফলে অনাথ আশ্রমটা খুব ভালোভাবে চলে যায়। সেই অনাথ আশ্রমের পরিচালক ডক্টর উইলসন বলে আমি জানতাম না জেমিনের কোনো ফিয়েন্সি রয়েছে, জানলে তাকে আগেই খবর দিতাম। নোয়া উইলসনকে জিজ্ঞেস করে ট্রেন দুর্ঘটনায় জেমিনের বডিটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এত বাজে অবস্থার পরে আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারলেন যে সেটা জেমিনি? উইলসন বলে ছোটবেলায় জেমিনের হাতে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেখানে আমি সেলাই করেছিলাম, আর সেলাই দেখেই আমি কনফার্ম করেছি যে সেটা জেমিন। এরপরেই উইলসন তাদের দুজনকে তার পালিত মেয়ে, অর্থাৎ যাকে সে এই অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল, সেই সোইনের সাথে পরিচয় করিয়ে দেয়, যে সারাং হসপিটালের ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে বর্তমানে। নোয়া তাকে জিজ্ঞেস করে চেচি আর জেনি নামের এই অনাথ আশ্রমের আরও ২ জন লোক রহস্যজনকভাবে মারা গেছে। ডনি বলে চেচি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর জেনি সুইসাইড করেছিল। এগুলোর কি বলবেন আপনি? উইলসন বলে
এইসব বিষয়ে আমি তেমন কিছু জানি না, কিন্তু অবশ্যই তাদের মারা যাওয়াতে আমি দুঃখিত। সেখান থেকে আসার সময় ডনি নোয়াকে বলে, আমার এই উইলসনের প্রতি সন্দেহ হচ্ছে। যারা বেশি ভালো সাজার চেষ্টা করে আসল কালপিট তারাই। নোয়া ডনিকে বলে, ক্রাইম স্টোরি পড়তে পড়তে তোমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। এরপরে তারা দুজনই সিদ্ধান্ত নেয় তারা আগে সেই ডাইচিকে খুঁজে বের করবে, যে জেমিনকে মারা যাবার কয়েক সপ্তাহ আগে মেসেজ করেছিল। আর এর জন্য তারা চলে আসে চিঙ্গুর কাছে। এই চিঙ্গু একজন পুলিশ অফিসার ছিল, আর সে একজন হ্যাকার, কিন্তু পুলিশের সাইবার ডিপার্টমেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার ওথেলো সিনড্রোম নামের একটা রোগ হয়েছিল। আর এই রোগ হলে রোগীরা সাধারণত তাদের পার্টনার, লাইফ পার্টনার হতে পারে, কাজের পার্টনারও হতে পারে, তাদেরকে সবসময় সন্দেহের চোখে দেখে, আর এতে সে যে কোনো কিছু করতে পারে। নোয়া চায় চিঙ্গু যে করেই হোক দাইচির লোকেশনটা বের করুক, কিন্তু চিঙ্গু এতে রাজি হয় না। অবশেষে ডনি তাকে 10% কমিশন দেওয়ার জন্য বলে। এতে চিঙ্গু রাজি হয়ে যায়, বলে সে দাইচির মোবাইলের একটা ক্লোন তৈরি করবে। এছাড়া দাইচির মোবাইলে সে একটি এসএমএস পাঠায় মেয়ে সেজে, যেখানে সে বলে, বেবি আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি নিউ পার্টনার খুঁজছি। এছাড়া সে একটি অ্যাডাল্ট ভিডিও সেটার মধ্যে সেন্ড করে দেয়। দাইচি যদি সেই ভিডিওতে ক্লিক করে তাহলে তার মোবাইলটা হ্যাক হয়ে যাবে। এদিকে নোয়া রাতের বেলা বাসায় ফেরার পরে একটা জিনিস খেয়াল করে অনেকদিন পরে, এই কাজের চক্করে সে তার পরিবারের কাছ থেকে দূরে সরে গেছে, এমনকি তার দুটো মেয়ের কাছেও। আর তার মেয়েরাও তাকে ছাড়া ভালোই আছে। এতে নোয়া অনেক কষ্ট পায়। পরদিনই দেখা যায় দাইচি লোভে পড়ে সেই ভিডিওটাতে ক্লিক করে। এতে দাইচির মোবাইলে ভাইরাস ঢুকে যায়, আর অন্যদিকে চিঙ্কু তার মোবাইলের একটা ক্লোন তৈরি করে ফেলে, তার লোকেশনটাও জেনে ফেলে। এদিকে নোয়া আর ডনি দাইচিকে খুঁজতে খুঁজতে একটা বিজনেস হাবে চলে আসে, কিন্তু দাইচি তাদের দেখে ফেলে এবং চিনে ফেলে। এর ফলেই দাইচি গাড়ি নিয়ে পালাতে শুরু করে, তারাও তার পিছু করে। অবশেষে একটা সময় নোয়া আর দাইচির সাথে পুরাতন পরিত্যক্ত একটা বিল্ডিংয়ে লড়াই হতে শুরু করে। নোয়া দাইচিকে বলে তারা জেমিনের ব্যাপারে তার সাথে কথা বলতে এসেছে। দাইচি জেমিনের নাম শুনতেই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পা ফসকেই সে পড়ে যাচ্ছিল, কিন্তু একটুর জন্য নিজেকে সে বাঁচিয়ে নেয়। নোয়াও তাকে সেখান থেকে টেনে তোলার চেষ্টা করে। দাইচি নোয়াকে বলে, ভ্যানম তোমাকে পাঠিয়েছে তাই না? ঠিক তখনই ওপর থেকে ভারী কিছু একটা পড়ে, যেটা দাইচির উপরে পড়তেই সে নিচে পড়ে যায়। নোয়া আর ডনি তাকে বাঁচাতে পারে না। দাইচিকে সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। এদিকে পুলিশ স্টেশন ও পুলিশ চিফ পকিন নোয়াকে বলে, সেই বিল্ডিংটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে ছিল, যার ফলে তুমি বেঁচে গিয়েছ, নয়তোবা দাইচির এই অ্যাক্সিডেন্টের জন্য তোমাকেই দায়ী করা হতো এবং জেলে ভরা হতো। নোয়া পকিনকে বলে, দাইচি, জেমিন, চেচি এবং জেনি এই তিনজনের মার্ডারের রহস্য জানে, এই জন্য সেটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেই ভারী বস্তুটা ওপর থেকে ফেলে দাইচিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। পুকিন বলে, প্রমাণ ছাড়া পুলিশ কোনো অ্যাকশনই নিতে পারবে না, তাই তুমি এই কেসটা থেকে দূরে থাকো। ঠিক তখনই ধোনি সুযোগ বুঝে নিজের মোবাইলের সাথে সেখানে থাকা দাইচি মোবাইলটা বদল করে ফেলে। নোয়া আর ডনি বুঝতে পেরেছিল যে দাইচিকে হয়তোবা আবারও মার্ডার করার চেষ্টা করা হতে পারে, আর এই জন্য তারা চাইছিল হসপিটালে কেউ একজন দাইচির উপরে নজর রাখুক। তারা চিঙ্গুর সাথে যোগাযোগ করে, কিন্তু চিঙ্গু এতে রাজি ছিল না। ডনি তখন চিঙ্গুর মিথ্যে প্রশংসা করে, আর প্রশংসা শুনে চিঙ্গু রাজি হয়ে যায়। নোয়া আর ডনি দাইচির মোবাইলের রেকর্ডিং শুনছিল, যেখানে একটা রেকর্ডিংয়ের সময় দাইচি কিম নামের কোনো একজন লোককে জিজ্ঞেস করছিল যে তুমি জেনিনের সুইসাইডের সময় তার অ্যাপার্টমেন্টে কি করছিলে। কিম দাইচিকে হুমকি দেয়, বলে তুমি এসব থেকে দূরে থাকো, নয়তোবা ভ্যানম তোমাকে মেরে ফেলবে। নোয়া বলে সেখান থেকে পড়ে যাবার আগে দাইচিও এই একই ভ্যানমের কথা বলেছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় কিমকে সেটাকে তারা খুঁজে বের করবে এবং দাইচির অ্যাপার্টমেন্টটা তারা একটু সার্চ করবে। তারা সেখানেই চলে যায়। সেই পুলিশ অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল, যার কাছে দাইচির অ্যাপার্টমেন্টের চাবি ছিল। তারা সেই অ্যাপার্টমেন্টটা পুরোটা সার্চ করতে থাকে। ঠিক তখনই জানালার ভেতরে তারা কিছু একটা লেখা দেখতে পায়। সেখানে ভাঙা ভাঙা কিছু লেখা ছিল, সেরাং হসপিটাল, স্লিপিং পিলস। এছাড়া সেখানে কিমের নামও লেখা ছিল। এছাড়া সেখানে আরও কিছু ডিটেলস লেখা ছিল। জেমিন, চিওল এবং জেনি তাদের তিনজনকেই খুন করা হয়েছে, আর তাদের তিনজনের মৃত্যুটাই ষড়যন্ত্রের একটা অংশ। ডনি, নোয়া এবং পুলিশ অ্যাসিস্ট্যান্টকে বলে এরা তিনজনই হেনা ফুড ফ্যাক্টরিতে কাজ করত, আর তিনজনই চাকরি ছাড়ার পরেই তাদের সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে। এছাড়া কিমি সেই লোক যে চেচি এবং জেনির মৃত্যুর পরে পুলিশকে খবর দিয়েছিল। নোয়া বলতে থাকে এছাড়া এই কিম দাইচিকে হুমকি দিয়েছে। তো এই কিমটাকে, এছাড়া তারা সেই বোর্ডের ভেতরে বনি নামের একজন লোকের নাম লেখা পায়। তারা এখন ওই বনিকে সেটাও খুঁজে বের করবে। এদিকে রাগ করে বাড়ি ফেরাতে
মিশা অনেক রেগেছিল। ডনি মিশার রাগ ভাঙানোর জন্য তাকে একটা ব্র্যান্ডের পার্স গিফট করে, আর এতে মিশা অনেক খুশি হয়ে যায়। কিন্তু ডনি এই পার্সটা নিয়ে এসেছিল দাইচির রুম থেকে। এদিকে চিঙ্গু সেই হসপিটালে দাইচির উপরে নজর রাখার পাশাপাশি সেখানে মহিলা স্টাফ নার্সদের সাথে সখ্যতা গড়ে তোলে, আর এটা তার স্বভাব ছিল। কিন্তু ডনি চিঙ্গুকে কল করে আর বলে এসব বাদ দিয়ে সে যেন দাইচির উপরে নজর রাখে, কারণ দাইচি এই সব কিছুর রহস্য উন্মোচন করতে পারবে। এরপরই তারা দুজনে চলে আসে সেই হ্যানা ফুড ফ্যাক্টরিতে। সেখানকার স্টাফদের সাথে কথা বলে তারা জানতে পারে কিম এই ফ্যাক্টরির ম্যানেজার। এছাড়া বনি নামের যে ছেলেটির নাম লেখা ছিল সে মেন্টালি ডিসেবল একজন চাইল্ড। এটা দেখে তারা হতাশ হয় যে দাইচি এমন মেন্টালি ডিসেবল একজন চাইল্ডের নামটা সেখানে কেন লিখেছিল। অন্যদিকে কিমকে জেমিনের ব্যাপারে জানতে চাইলে জেমিনের ডিলিশন ডিসঅর্ডারের রোগ রয়েছিল। হয়তোবা সেই রাতেও তার সেই রোগটা হয়েছিল, অর্থাৎ সেই রোগ তাকে অ্যাটাক করেছিল, যার ফলে একা একাই সে রেলওয়ে ট্র্যাকে চলে গিয়েছিল। নোয়া কিমকে জিজ্ঞেস করে সে জেনির লাশটা কিভাবে খুঁজে পেয়েছিল। কিম বলতে থাকে আসলে জেনি যখন এই ফ্যাক্টরি থেকে কাজ ছেড়ে দেয় তারপরেই সে মেন্টালি ডিস্টার্বড ছিল, সে হতাশ হয়ে পড়েছিল। এখানে যারা চাকরি করে অর্থাৎ যে এমপ্লয়িরা রয়েছে আমি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের উপরে নজর রাখি যে তারা প্রপার সেভিংস করছে কিনা। সেই রাতেও আমি জেমিনের সাথে এই সেভিংসের ব্যাপার নিয়ে কথা বলতে গিয়েছিলাম তার অ্যাপার্টমেন্টে। ডনি জিজ্ঞেস করে তুমি জেনির অ্যাপার্টমেন্টের দরজার লকে পাসওয়ার্ড কি করে জানলে। কিম বলে একবার আমি তার অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, তখন দেখেছিলাম আর সেটাই আমার মনে ছিল। ডনি বলে ঠিক আছে সেই পাসওয়ার্ডটা আমাদের বলো। কিম চিন্তায় পড়ে যায় আর বলে সেটা এখন আমার মনে নেই, ভুলে গেছি। ডনি কিমকে বলে ঠিক আছে জেমিন যেদিন রেলওয়ে ট্র্যাকে সুইসাইড করেছিল সেদিন সেই রাতে তুমি কোথায় ছিলে। কিম বলে আমি পুচখান ট্রেনিং সেন্টারে ছিলাম। সেখান থেকে বের হওয়ার পরে ডনি নোয়াকে বলে কিম পুরোটাই মিথ্যে বলছে। নোয়া বলে হ্যাঁ সে নিশ্চয়ই কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এদিকে হসপিটালে চিঙ্গুকে কেউ একজন কমপ্লিমেন্টারি স্যান্ডউইচ দিয়ে যায়, যেটা দেখে চিঙ্গু অনেক খুশি হয়। চিঙ্গু যখনই সেই স্যান্ডউইচ খায় কিছুক্ষণ পরেই সে ঘুমে একেবারে বেহুশ হয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় অচেনা একজন লোক দাইচির কেবিনে চলে যায়। এদিকে নোয়া আর ডনি তারা চলে আসে জেনির ফ্ল্যাটে। এই অ্যাপার্টমেন্টেই জেনি গ্যাস সিলিন্ডার অন করে সুইসাইড করেছিল। নোয়া দেখতে পায় সেই অ্যাপার্টমেন্টের জানালার লক ভাঙা ছিল। ডনি জেনির নোটবুক থেকে দেখতে পায় সে কোনো একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করছিল। ডনি নোয়াকে বলে যে লোকটা নিজের জীবনকে এনজয় করার চেষ্টা করছিল সে কেন সুইসাইড করবে। জেনি সেই ফুড ফ্যাক্টরি কাজ ছেড়ে একটি টার্মিনাল শপে জব নিয়েছিল। সেখানে আসার পরে তারা জিজ্ঞেস করে যেদিন জেনি মারা গিয়েছিল সেই দিন কি হয়েছিল। জেনির একজন সহকারী তাদের বলে সেই রাতে জেনির কাছে ভ্যানম নামের কোনো একজন লোকের কল এসেছিল আর জেনি তার সাথে দেখা করতে চলে গিয়েছিল। এদিকে নোয়ার কাছে হসপিটাল থেকে খবর আসে দাইচির হসপিটালে মৃত্যু হয়েছে। অক্সিজেন টিউব খুলে ফেলার জন্যই দাইচি মারা গেছে। চিঙ্গু বলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল কেউ। তারা জানতো এটা মার্ডার। এতে তারা সবাই হতাশ হয়ে পড়ে, একসাথে মদ খেতে শুরু করে। মদ খেয়ে মাতাল হয়ে ডনির সাথে নোয়া বাসায় ফিরে আর সে বলে বাড়িতে আমার কোনো দাম নেই, আমি যদি মারাও যাই কেউ আমাকে মিস করবে না। সে কাঁদতে শুরু করে। পরের দিন ডনি নোয়াকে বলে সে ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে চেচির যেদিন দুর্ঘটনা হয়েছিল, কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই সময়টাতে পুলিশকে কিম ইনফরমেশন দিয়েছিল। তার মানে কি দুর্ঘটনার সময় চেচির সাথে কিম ছিল। এরপরে সে জেনির ব্যাপারটা বলে। জেনি সুইসাইড করার আগে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। এরপরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে সে মারা গেছে, সুইসাইড করেছে। কিন্তু এই ঘুমের ওষুধগুলো তো প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই কেনা যায় না। ডনি আর নোয়া ইমাজিন করতে থাকে হয়তোবা জেনির অ্যাপার্টমেন্টের জানালার লক ভেঙে সেই দিক দিয়ে খুনি সেখানে এসেছিল এবং ক্লোরোফর্মের মাধ্যমে জেনিকে অজ্ঞান করে দেয়। এরপরে স্লিপিং পিলগুলো সেখানে রেখে গ্যাস সিলিন্ডার অন করে দেয় যাতে করে মনে হয় যে এটা সুইসাইড। ডনি বলে সেই খুনি হয়তোবা কিমই প্রথমে তাকে এরকমভাবে মেরে ফেলে। এরপরে মেইন ডোর দিয়ে তার অ্যাপার্টমেন্টে আসে আর পুলিশকে খবর দেয়। হয়তোবা সেই চেচিকে ডেকেছিল রাস্তায়, এরপরে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে। এরপরে পুলিশ যাতে তাকে সন্দেহ না করে এই জন্য সেই আবার তাকে হসপিটালে অ্যাডমিট করে পুলিশকে খবর দেয়। ডনি বলে কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না এই সব কিছুর সাথে মেন্টাল ডিসেবল চাইল্ড বনির কি সম্পর্ক। নোয়া বলতে থাকে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, না হয় দাইচি তার নাম সেখানে কেন লিখবে। নোয়া আরও বলে খুনের মোটিভ বের করো, খুনি একাই সামনে চলে আসবে। ডনি বলতে থাকে যে কোনো খুনের পেছনে 4টা মোটিভ থাকে, মেয়ে, টাকা, লোভ লালসা আর নয়তোবা প্রতিশোধ।
আর এই সবগুলো কারণের মধ্যে টাকাই শুধুমাত্র একটা কারণ, যার পেছনে কোনো ইমোশন কাজ করে না। যারা মারা গেছে তারা সবাই কিমের ফুড ফ্যাক্টরিতে কাজ করত, আর কিম তাদের অ্যাকাউন্টসগুলো হ্যান্ডেল করত। আর ফ্যাক্টরির প্রত্যেকটা এমপ্লয়িরই লাইফ ইন্স্যুরেন্স করা রয়েছে। যেহেতু এরা অনাথ ছিল, তাদের নমিনির নাম হিসেবে তারা বনির নাম ইউজ করেছে। বনি একজন মেন্টালি ডিসেবল চাইল্ড, যার ফলে তারা মারা যাবার পরে যে ইন্স্যুরেন্সের টাকাটা ক্লেম হয়েছে সেই টাকাটা কিম নিয়ে নিয়েছে, কারণ কিম বনিরও গার্ডিয়ান। এরপরেই তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যায় এবং দেখতে পায় ডনি যেটা ভেবেছিল সেটাই। সেখানে নমিনির নাম হিসেবে বনির নাম দেওয়া ছিল, আর এই নাম দেওয়াটা জরুরি। এছাড়া তাদের প্রত্যেকেরই ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করার পরে বনির গার্ডিয়ান হিসেবে কিম সেই টাকাটা নিয়েছে। এই সবকিছু প্রমাণসহ তারা দুইজন পোকিনকে কিমের ব্যাপারে বলে। এছাড়া কিমের স্ত্রীর অ্যাকাউন্ট চেক করে তারা দেখতে পায় কিছুদিন আগেই তার স্ত্রীর অ্যাকাউন্টে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করা হয়েছিল। কিমকে অবশেষে প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়, কিন্তু কিম কোনোভাবেই মুখ খুলছিল না। এদিকে উইলসনকে খবর দেওয়া হয়। উইলসন সবকিছু শোনার পরে বলে সেই ফ্যাক্টরিটা অনাথাশ্রমেরই, আর সেই ফ্যাক্টরির পুরো দায়িত্বটা সে কিমের উপরে দিয়েছিল। কিম যে এমনটা করবে বা করছে সে কখনো কল্পনাই করতে পারেনি। উইলসন এরপরে কিমের সাথে দেখা করে আর বলে, তুমি যেহেতু অপরাধ করেছো সেটা স্বীকার করে নাও, তোমার স্ত্রীর দায়িত্ব আমরা নেব। কিম ইমোশনাল হয়ে যায় আর অবশেষে সে সবকিছু স্বীকার করে নেয়। কিম বলে, আমার স্ত্রী অনেকদিন ধরেই অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগত, আর এই জন্যই আমি এইসব কিছু করেছি। আর আমি ভ্যানম, আমি হসপিটাল থেকে স্লিপিং পিলস চুরি করেছিলাম। এরপরে জেনির অ্যাপার্টমেন্টে পাইপ বেয়ে উপরে ঢুকে যাই, আর জেনিনকে সেই রাতে ফ্যাক্টরির ভ্যান দিয়েই পিক আপ করি। এরপরে তাকে রেলওয়ে ট্র্যাকে নামিয়ে দেই, সেখানে তাকে বেহোশ করে সেখানেই ফেলে রাখি। আর চেউলকে নির্জন রাস্তায় ডেকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করি। সব দোষ স্বীকার করে নেওয়ার পরে সবাই এই কেসটা সমাধান করে ফেলে। অন্যদিকে পোকিন এত বড় কেস সমাধান করার জন্য নোয়াকে ধন্যবাদ জানায়। কিন্তু নোয়ার মনের কোনো এক কোণায় একটা খটকা জমেছিল। তার মনে হতে থাকে, সত্যি কি কিমি ভ্যানম নাকি অন্য কেউ রয়েছে এর পেছনে। এদিকে ডনি অনেক গিফট কিনে বাসায় ফেরে, কারণ কেস সমাধান করেছে। কিন্তু সে মিশাকে সেখানে দুঃখী অবস্থায় বসে থাকতে দেখে, কারণ মিশা জানতে পেরে গিয়েছিল ডনি তার বুকশপটা বিক্রি করে দিয়েছে। এতে মিশা প্রচণ্ড রেগে যায়, ডনিকে মারধর পর্যন্ত করে আর বলে টাকায় ইনকামের একটাই মাত্র পথ খোলা ছিল, সেটাও সে বন্ধ করে দিয়েছে। মিশা তাকে হুমকি দেয় কালকেই সে ডিভোর্স ফাইল করবে এবং সে এখান থেকে চলে যাবে। এদিকে নোয়া তার পরিবারের জন্য নিজ হাতে খাবার রান্না করে, একসাথে বসে ডিনার করে। এছাড়া নোয়া তার স্ত্রীকে জানায় সে কেস সমাধান করেছে, কিন্তু এতে তার স্ত্রী তেমন একটা খুশি হয় না। পরদিনই নোয়া আর ডনি এমিলির সাথে জেমিনের মেমোরিয়ালে যায়। এমিলি সেখানে জেমিনের ব্যাপারে বলতে থাকে, প্রশংসা করতে থাকে, বলে জেমিন খুব ভালো মানুষ ছিল। সেখানে তার ব্লাড ডোনেটের একটা কার্ডও রাখে। এমিলি বলে জেমিনের রক্তের গ্রুপ আরএস নেগেটিভ ছিল, যেটা খুবই রেয়ার, আর সে অনেক মানুষকে এই রক্ত দান করেছে। এছাড়া এমিলি 50,000 ইয়ন তাদের দেয়, আর চিঙ্গো তার কমিশনটা তাদের কাছ থেকে নিয়ে নেয়। এদিকে তাদের প্রথম কেস সমাধান করার জন্য তারা রেস্টুরেন্টে যেয়ে সেলিব্রেট করতে থাকে। তখনই তারা টিভিতে নিউজ দেখতে পায়, যেটা ছিল কিমকে নিয়ে। কিমকে পুলিশ সেখান থেকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ধস্তাধস্তিতে কিমের একটা হাত খুলে পড়ে যায়, অর্থাৎ কিমের একটা হাত নকল ছিল। তখনই নোয়ার কিমের ভয়ানের কথা মনে পড়ে। সে বলেছিল জেনির অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় সে পাইপ বেয়ে উপরে উঠে জানালা দিয়ে ঢুকেছিল, যার এক হাত নকল, সে এই কাজটা কোনোভাবেই করতে পারে না। তখনই নোয়া তার পুলিশ অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং সেই ফুডশপের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে বলে। সিসিটিভি ফুটেজ থেকে সেই ফুডশপের আশেপাশে তারা সেই ফুড ফ্যাক্টরির কোনো ভ্যানকেই দেখতে পায় না, কারণ কিম বলেছিল সেই ফুড ফ্যাক্টরির ভ্যান দিয়েই সে জেমিনকে উঠিয়ে নিয়েছিল। কিন্তু তারা সেখানে সন্দেহজনক অন্য একটা গাড়িকে দেখতে পায়। পুলিশ অ্যাসিস্ট্যান্টকে বলা হয় সেই গাড়িটা কার সেই নাম্বার থেকে খুঁজে বের করার জন্য। এরপরে তারা পুসখান ট্রেনিং সেন্টারে চলে যায়, কারণ কিম বলেছিল যেদিন জেনিন রেলওয়ে ট্র্যাকে সুইসাইড করে ওই দিনটাতে কিম পুসখান ট্রেনিং সেন্টারেই ছিল। তারা সেখানে যেয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানকার ওয়াচম্যান সেই তারিখ দেখে বলে সেই দিন এখানে অনেক গেস্ট এসেছিল, এছাড়া এখানে একটা মিটিংও ছিল, একজন স্পেশাল গেস্টও সেদিন এখানে এসেছিল। এছাড়া ছবি দেখে সেই ওয়াচম্যান বলে হ্যাঁ, এখানে কিম এবং উইলসনও সেদিন ছিল। নোয়া বলতে থাকে জেমিনের মার্ডারের দিন রাতের বেলা সে এখানেই ছিল, কিন্তু তাহলে কিম মিথ্যে বলে 3টা মার্ডারের দায় নিজের কাঁধে কেন নিল? তার মানে জেমিন, জেনি এবং চেচি এই 3 জনের খুনি কিম নয়, বরং অন্য কেউ। এরপরেই তারা দুজনেই হসপিটালে চলে আসে, যেখানে কিমের স্ত্রী অ্যাডমিট ছিল। কিন্তু তারা জানতে পারে কিমের স্ত্রীকে 4 দিন আগেই সেরাং হসপিটালে ট্রান্সফার করা হয়েছে,
কারণ কিমের কাছে তার স্ত্রীর হসপিটালের বিল ভরার মতো টাকা ছিল না। ডনি বুঝতে পারে উইলসন কিমকে তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, আর তার স্ত্রীর জীবনের বিনিময়ে কিমকে বলা হয়েছিল এই 3টি খুনের দায় নিজের কাঁধে নেয়ার জন্য। নোয়া বলে, কিন্তু আমাদের কাছে উইলসনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ডনি রেগে যায়, বলে, আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম এই সবকিছুর পেছনে উইলসনই রয়েছে। নোয়াও রেগে যায় আর বলে, শুধুমাত্র তোমার গাট ফিলিংসের উপরে ভিত্তি করে কাউকে আমরা অ্যারেস্ট করতে পারি না। পরদিন সকালে ডনি ঘুম থেকে উঠে দেখতে পায় মিশা তার ছেলেকে নিয়ে চলে গেছে আর টিমিকে তার ভরসায় রেখে গেছে। ডনি টিমিকে সাথে নিয়ে বের হয়ে পড়ে কেস ইনভেস্টিগেশন করার জন্য। যাওয়ার সময় ডনি নোয়াকে বলে, উইলসন সেই ইন্স্যুরেন্সের টাকাগুলো থেকে একটা টাকাও নেয়নি, তাহলে এই খুনগুলো করার পেছনে তার মোটিভটা কি? নোয়ার কাছে উইলসনকে ধরার একটা আইডিয়া ছিল। নোয়া ডনিকে বলে, উইলসনের সাথে দেখা করতে যাওয়ার পরে আমি তোমাকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে তুমি বাইরে যেয়ে শুধু আমাকে কল করবে। সেখানে আসার পরে তারা জেমিনের সব জিনিসপত্র চায়। উইলসন জেমিনের ওয়ালেটটা ছাড়া বাকি সবকিছু দেয়। উইলসন বলে, যেদিন জেমিন মারা যায় সেদিন সে পুসখান ট্রেনিং সেন্টারে ছিল, ফরেন থেকে তার কিছু গেস্ট এসেছিল। নোয়া তখনই ডনিকে ইশারা দেয়। ডনি বাইরে চলে যায়। নোয়া উইলসনকে বলে, কিম জেমিনের খুনি নয়। এটা শুনে উইলসন ঘাবড়ে যায় এবং অবাক হওয়ার অভিনয় করে। তখনই ডনি নোয়াকে কল করে। নোয়া ইচ্ছে করেই জোরে জোরে বলতে থাকে, কি সেই রাতে জেমিনকে যে গাড়িটা পিক আপ করেছিল সেটার ডিটেলস পেয়ে গেছো? এই কথাটা শুনতেই উইলসন আরও বেশি টেনশনে পড়ে যায়। সেখান থেকে তারা চলে আসে। ডনি নোয়াকে বলে, জেমিনের ওয়ালেটে যে রক্ত লেগেছিল সেখান থেকে সে রক্তের স্যাম্পল কালেক্ট করেছে। ডনি নোয়াকে আরও বলে, কিম আর উইলসন দুইজনেরই মার্ডার করার মোটিভটা আলাদা আলাদা, আর উইলসন এই খুনগুলো করার জন্য অবশ্যই অন্য কারোর সাহায্য নিয়েছে। উইলসন যেসব অনাথদের খুন করত, কিম তাদের ইন্স্যুরেন্সের টাকাগুলো মেরে দিত। কিম উইলসনের এই অপরাধ করার বিষয়টা জানত, কিন্তু উইলসন কিমের এই ইন্স্যুরেন্সের টাকা মেরে দেওয়ার বিষয়টা জানত না। নিশ্চয়ই সেই সারাং হসপিটালে কিছু একটা হচ্ছে। তারা সেই হসপিটালে চিঙ্গুকে পাঠাতে চায়, কিন্তু চিঙ্গু রাজি হচ্ছিল না। তখন দনি তাকে ধমকায় আর বলে, কেসটা এখনও সলভ হয়নি, আর ইতোমধ্যে চিঙ্গু তার কমিশনের টাকাটা খরচ করে ফেলেছে। দনি বলে, হয় তুমি তোমার বাইক বিক্রি করে কমিশনের টাকা ফেরত দাও, নয়তোবা সেই সারাং হসপিটালে যে প্রমাণ খুঁজো। চিঙ্গু তার বাইককে অনেক ভালোবাসত, তাই সে সেই সারাং হসপিটালে চলে যায় প্রমাণ খোঁজার জন্য। চিঙ্গু সেই হসপিটালের নার্সদের সাথে ভাব জমিয়ে ফেলে এবং তাদের কাছ থেকে প্রমাণ কালেক্ট করতে থাকে। এদিকে ডনি আর নোয়া জেমিনের যে ব্লাড স্যাম্পল তারা জোগাড় করেছিল ওয়ালেট থেকে সেটাই টেস্ট করতে দেয়। তখনই মিশা তাকে কল করে আর বলে তার ছেলে পিকুকে কারাতে ক্লাস থেকে পিক আপ করে নিয়ে আসার জন্য। সেখানে চলে যায়, কিন্তু তখনই দেখা যায় কয়েকজন গুন্ডা পিকুকে সেখান থেকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। এটা দেখে সাথে সাথেই ডনি নিজের জীবন বাজি রেখে অনেক কষ্টে পিকুকে কিডন্যাপ করার হাত থেকে বাঁচিয়ে নেয়। সেখানে মিশাও চলে এসেছিল, যদিও তারা পিকুকে বাঁচাতে পেরেছিল, কিন্তু এই ঘটনায় তারা দুজনেই ভয় পেয়ে যায়, দুজনেই কাঁদতে থাকে। এদিকে চিঙ্গু সারাং হসপিটালে সোইনকে দেখতে পায়। সেই নার্স বলে, সোইন এই হসপিটালের ম্যানেজার, কিন্তু কাজের কাজ সে কিছুই করে না। শুধুমাত্র চেয়ারম্যান উইলসনের সুপারিশের জন্যই সুইন এই হসপিটালে চাকরি পেয়েছে। তখনই চিঙ্গু সোইনের অবর্তমানে তার রুমে ঢুকে যায় এবং পুরো রুম সার্চ করে। তখনই চিঙ্গু দেখতে পায় জেনিকে সেই ঘুমের ওষুধগুলো সোইনই প্রেসক্রাইব করেছিল। এছাড়া সোইনের পাসবুক দেখতে পায়, যেখানে অনেক বড় বড় অ্যামাউন্টগুলো ট্রান্সফার হয়েছিল। তখনই সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে আর চিঙ্গুকে ধরে ফেলে। তারা চিঙ্গুকে পুলিশে দিয়ে দেয়। এদিকে সেই সোইন নোয়ার সাথে আলাদাভাবে কথা বলার জন্য তাকে একটু আড়ালে ডেকে নিয়ে যায়। ঠিক তখনই সোইন নিজের জামাকাপড় ছিঁড়ে নিজে চিৎকার করতে করতে কোণা থেকে বের হয়ে আসে, যার ফলে নোয়াকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ স্টেশনে পুলিশ কমিশনার চলে আসে আর সে নোয়াকে বলে, তোমাকে 6 মাসের ছুটি দেওয়া হয়েছিল, আর বাইরে যে তুমি এসব অপকর্ম করে বেড়াচ্ছ। পুলিশ কমিশনার সাথে সাথে নোয়াকে চাকরি থেকে বরখাস্ত করে। এদিকে ল্যাব থেকে সেই লোকটা ডনিকে কল করে এবং বলে, সেদিন ডনি যে ব্লাড টেস্টটা করতে দিয়েছিল সেটা এবি পজিটিভ ছিল। তখনই ডনি বুঝতে পেরে যায় রেলওয়ে লাইনে কাটা পড়ে যে মারা গেছে সে জেমিন নয়, কারণ জেমিনের রক্তের গ্রুপ RH নেগেটিভ ছিল, আর উইলসন এটা জানত। তখনই ডনি আবারও এই কেসটা একদম শুরু থেকে ভাবতে থাকে যে এই শুরু থেকে সে কি মিস করে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই তার মনে পড়ে উইলসনের অনাথাশ্রমে দেয়ালে লাগানো বড় বড় ডোনেশনের ফটোগুলো। সেখানে সেই ফটোগুলো ভালো করে মনে করতে থাকে। তখনই সে দেখতে পায় একজন ফুটবলার, যে ফুটবল খেলতে যেয়ে হঠাৎ করেই স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সে আবার কিছুদিন পরে একেবারে সুস্থ হয়ে কিভাবে মাঠে ফিরল,
অন্যদিকে একজন বুড়ো যার হার্টে প্রবলেম, সে কেনই বা এই অনাথাশ্রমে এত টাকা ডোনেশন করল। ডনি মিশাকে রিকোয়েস্ট করে শেষবারের মতো তাকে যেতে দেওয়ার জন্য, কারণ অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে আর অনেক মানুষের জীবন বিপন্ন। মিশা রেগে যায় এবং রেগে গিয়ে তাকে শেষবারের মতো যাওয়ার পারমিশনও দিয়ে দেয়। ডনি এরপরেই পুলিশ স্টেশনে এসে নোয়ার সাথে দেখা করে আর বলে উইলসনের মার্ডার করার পেছনে মোটিভটা সে জেনে গেছে। উইলসন ইলিগেলি অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে, অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের অর্গান সে আমির লোকদের শৈলী ট্রান্সপ্ল্যান্ট করে আর এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেয়, যেগুলোকে সে ডোনেশন নাম দেয়। আর এসব কাজে কিম তাকে সাহায্য করত। চিউলকে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কিম হসপিটালে খবর দেয় আর সারাং হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। সাধারণত মারা যাওয়ার ৬ ঘন্টার মধ্যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, আর অর্গান ট্রান্সপ্ল্যান্ট করার সাথে সাথে তারা চিউলের অন্তিম সংস্কার শেষ করে ফেলে। আর জেনির ব্যাপারেও একই রকম হয়েছিল, যখন যেমন অর্গান প্রয়োজন সেটা সেই অনাথ বাচ্চাদের ভেতর থেকে খুঁজে বের করা হয় আর এরপরেই তাদের টার্গেট করে মেরে ফেলা হয়। এছাড়াও উইলসনের সব ক্লায়েন্টগুলো অনেক ধনী এবং পাওয়ারফুল, যার ফলে তারা তাকে অনেক মোটা অঙ্কের টাকা দেয়। আর এই টাকাগুলোর যাতে কোনো হিসাব না দেওয়া হয়, এই জন্য উইলসন সেটাকে ডোনেশনের নামে নেয়। অনাথ আশ্রমের বাচ্চারা যখন বড় হয়ে যায় তখনই তাদের সেই হেনা ফুড ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয়। তাদের সেখানে সেই পর্যন্ত রাখা হয় যতক্ষণ না পর্যন্ত তাদের অর্গানের ডিমান্ড চলে আসে। যখনই তাদের অর্গানের প্রয়োজন হয় তখনই তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে সেই ফুড ফ্যাক্টরি থেকে কাজ থেকে বের করে দেওয়া হয়। আর এর কিছুদিন পরেই তাদের মৃত্যু হয়, যেটা অ্যাক্সিডেন্ট দেখানো হয়। আর এরপরেই তাদের সারাং হসপিটালে অ্যাডমিট করে সঠিক সময়ে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা হয়। কিন্তু এই থিওরিটা জেমিনের সাথে যাচ্ছে না, কারণ জেমিনের অ্যাক্সিডেন্টটা হয় রেলওয়ে ট্র্যাকে, আর যেখানে তার লাশটা ক্ষতবিক্ষত হয় আর সে মারা যাবার সাথে সাথেই তার অন্তিম সংস্কারও করে ফেলা হয়। এছাড়া তারা জানত না যে জেমিনের একজন ফিয়ন্সি রয়েছে। অন্যদিকে সেই রাতে সুইনি জেমিনকে ফ্রুট শপের আগে থেকে পিক আপ করে নিয়েছিল গাড়িতে, আর এই সুইনি হচ্ছে ভেনম। আর এরপরে তাকে নেশাগ্রস্ত করে রেলওয়ে ট্র্যাকের পরে ছেড়ে দেওয়া হয়। নোয়া বলে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে তো জেমিনের দেহটা ক্ষতবিক্ষত হয়েছিল, তার অর্গানসগুলো কোনো কাজের ছিল না, এমনটা কেন করল? ডনি বলে, এখানেই তো আসল টুইস্ট। রেলওয়ে ট্র্যাকে যে মারা গেছে সে জেমিন ছিলই না, কারণ জেমিনের রক্তের গ্রুপ আরএস নেগেটিভ, আর রেলওয়ে ট্র্যাকে যে মারা গেছে তার রক্তের গ্রুপ ছিল এবি পজিটিভ। নোয়া বলে, তার মানে এখনও জেমিন বেঁচে আছে? ডনি বলে, হ্যাঁ। তখনই চিঙ্গু বলে, সোইনের রুমে সে একটা ক্যালেন্ডার দেখেছিল, সেটার ভেতরে আজকের তারিখ মার্ক করা ছিল, যেখানে বলা হয়েছিল আজকে একজন স্পেশাল গেস্ট আসবে। নোয়া আর ডনি বুঝতে পেরে যায় আজকে সেই অর্গান ট্রান্সপ্ল্যান্ট হবে। নোয়া পুরো বিষয়টা পুকিনকে বুঝিয়ে বলে। অবশেষে পুলিশ চিফ চিঙ্গু আর নোয়াকে লকআপ থেকে ছেড়ে দেয়। নোয়া বাইরে আসার পরে বলে, জেমিনের এই অর্গান ট্রান্সপ্ল্যান্টটা সারাং হসপিটালে করা হবে না, কারণ এটা ইলিগেল, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখন চলে যাব অনাথ আশ্রমে, আর সেখানে যে উইলসনকে আটকাবো, কারণ উইলসনই আমার মতে এই অপারেশনগুলো করে। অন্যদিকে ডনি আর চিঙ্গু এয়ারপোর্টে চলে যায় যাতে সোইনকে তারা আটকাতে পারে। এদিকে উইলসন অপারেশন করার জন্য রেডি হয়ে বের হয়ে পড়ে, কিন্তু রাস্তায় নোয়া তাকে আটকায় আর বলে, ডক্টর, আপনি আজকে অপারেশন করতে যেতে পারবেন না। উইলসন তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে আর বলে, যাদের জীবনের কোনো দাম নেই তাদের অর্গানসের পরিবর্তে যারা ধনী, যারা এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, তারা যদি বেঁচে থাকে তাহলে ক্ষতিটা কি? আপনার কাছে মানুষের জীবনের হয়তোবা কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে রয়েছে। আর এই দেশ বা সমাজের তোমার মতো নোংরা মানুষের প্রয়োজন নেই। সে তাকে থামাতে যাবে, ঠিক তখনই উইলসন তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপরে আবারও একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়। এদিকে ডনি আর চিঙ্গু এয়ারপোর্টে চলে আসে। তারা সোইনকে দেখতে পায় যে ভিআইপি পেশেন্টকে রিসিভ করে, কিন্তু তারা সেই গাড়িটাকে ফলো করতে পারে না, কারণ চিঙ্গু অনেক দূরে তার বাইকটাকে পার্ক করে রেখে এসেছিল। এতে ডনি প্রচণ্ড রেগে যায়। এদিকে উইলসনকে দেখা যায় সে অজ্ঞান হওয়া নোয়াকেও তার সাথে নিয়ে এসেছিল। ডনি বুঝতে পারে না যে সেই অপারেশনটা কোথায় করা হবে। ঠিক তখনই পোস্কন ট্রেনিং সেন্টারের ওয়াচম্যানের কথা তার মনে পড়ে, যে কোনো ভিআইপি গেস্ট আসলে এখানে নিয়ে আসা হয়, তারা এখানেই থাকে। তখনই ডনি বুঝতে পেরে যায় সেই অপারেশনটা হয়তোবা পোস্কন ট্রেনিং সেন্টারেই হবে। সে সেখানে আসতে শুরু করে, কিন্তু সে ট্রেনিং সেন্টারে আসার পরে দেখতে পায় সেখানে একেবারে নীরবতা, নির্জন, কোথাও কেউ নেই। কিন্তু চিঙ্গু তার একটা রোবট ভেতরে পাঠিয়ে দেয়, যেটাকে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়, আর সেটার ক্যামেরা দিয়েই তারা দেখতে পায় ভেতরেও অনেক মানুষ রয়েছে। এছাড়া সেখানে তারা অজ্ঞান হওয়া নোয়াকেও দেখতে পায়। এদিকে পুলিশ চিফ পুকিন পুলিশ কমিশনারের সাথে কথা বলে নোয়া আর ডনিকে হেল্প করার পারমিশন চায়। এদিকে ডক্টর উইলসন
অপারেশন থিয়েটারে 2 জন রোগীকেই রেডি করে, যাদের মধ্যে একজন ছিল সেই জাপানিজ বিজনেসম্যান আর অন্যদিকে আরেকজন ছিল জেমিন, যাদের অর্গানস ট্রান্সপ্ল্যান্ট করা হবে। ডনি নোয়া আর জেমিনকে বাঁচানোর জন্য সে বাইক নিয়ে ভেতরে চলে আসে এবং হামলা করে বসে সবার ওপরে। অন্যদিকে চিঙ্গু লুকিয়ে সেটার ভেতরে ঢুকে যায়। চিঙ্গু লুকিয়ে জেনারেটর অফিসে চলে আসে আর সেখানে মেইন সুইচ অফ করে দেয়। কারেন্ট ছাড়া কোনোভাবেই সে অপারেশনটা উইলসন করতে পারবে না। এদিকে জেনারেটর রুমে চলে আসে সুইন আর সে চিঙ্গুকে মারতে শুরু করে। এদিকে নোয়ার জ্ঞান ফিরে গিয়েছিল। নোয়া সেখানে চলে আসে আর সুইনের সাথে ফাইট করতে থাকে, আর একটা সময় সে সুইনকে মারধর করে তাকে অজ্ঞান করে দেয়। তারা তিনজনই অপারেশন থিয়েটারে চলে আসে। নোয়া উইলসনকে বলে, তোমার খেলা শেষ। তখনই উইলসন ভয় পেয়ে যায় এবং নিচে লুটিয়ে পড়ে। সেখানে একটা গান সে দেখতে পায় আর সে নোয়ার দিকে গুলি করতে যাবে। ঠিক তখনই ডনি সেই গুলিটা নিজের শরীরে নেয়। এতে ডনি মারা যায়। এটা দেখে নোয়া প্রচণ্ড রেগে যায়। সে উইলসনকে প্রচণ্ড মারধর করে এবং তাকে সেখানে অজ্ঞান করে দেয়। এরপরে সে ডনির কাছে চলে আসে। ডনিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় দেখা যায় ডনির জ্ঞান ফিরে আসে। আসলে সে কিছুক্ষণের জন্য গুলি খেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সবাইকে অ্যারেস্ট করে নেয়। এছাড়া ডনি এবং জেমি দুজনকেই উদ্ধার করা হয়। ডনি নোয়াকে বলে, তুমি আমার জন্য কাঁদছিলে, এটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। নোয়া বলে, তুমিও তো আমার জন্য গুলি খেয়েছিলে। আর এভাবেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা আরও বেশি গভীর হয়। এদিকে চিঙ্গু কাঁদতে থাকে কারণ তার বাইক অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল। পুকিন সেখানে চলে আসে এবং তাদের দুজনকেই কংগ্রেচুলেশন জানায়। তখন নোয়া পুকিনকে বলে ডনিকে আরও একটা সিটিজেন ব্রেভারি অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়ার জন্য। এরপরে পুলিশ পুরো মিডিয়ার সামনে এই অর্গান ট্রান্সপ্ল্যান্টের র্যাকেটটা ফাঁস করে দেয়। এদিকে হসপিটালে এমিলি আর জেমিন চলে আসে নোয়া আর ডনির সাথে দেখা করার জন্য। তারা তাদের ধন্যবাদ জানায় এবং সেই 50,000 ওন তাদের ফি হিসেবে তাদের দিতে চায়। কিন্তু নোয়া সেই টাকাটা ফেরত দিয়ে দেয় আর বলে, এই টাকাটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য রেখে দিন। এতে ডনি রেগে যায়। অন্যদিকে চিঙ্গু একটু চালাকি করে। নোয়া আর ডনি এই কেস থেকে আরও কোনো টাকা পায় কিনা সেটা শোনার জন্যই হসপিটালের ছোট্ট একটা মাইক্রোফোন সে লাগিয়ে রেখেছিল, আর এটা ডনি জানত। সেটা সে অফ করে দেয়। এদিকে ডনি যেহেতু রেগে গিয়েছিল সেই টাকাটা না নেয়ার জন্য, নোয়া তাকে শান্ত করে আর এরপরে একটা চেক দেয়। বলে, ইন্স্যুরেন্স স্ক্যামটা ফাঁস করার জন্য সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের পুরস্কার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 200 মিলিয়ন ওন। যেটা দেখে অবাক হয়ে যায় ডনি। তারা দুজনেই খুব খুশি ছিল কারণ তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েছিল। কিন্তু এই টাকার ভাগটা তারা চিঙ্গুকে দিতে চায় না। বেচারা চিঙ্গু তার বাইক হারিয়ে এখন সাইকেলে শিফট হয়ে গিয়েছিল। এদিকে ডনি সেই টাকা দিয়ে মিশাকে খুশি করার জন্য সে আবারও সেই বুকশপটা কিনে নেয়। এতে মিশা প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপরেই ডনি আর নোয়া ঘুরতে থাকে। অফিস আসার পরে নোয়া বলে তাদের কাছে নতুন একটা কেস এসেছে, যেটার জন্য তারা 100 মিলিয়ন ওন পাবে। কিন্তু সেটা হচ্ছে একটা নিখোঁজ বিড়ালকে খুঁজে বের করা। অর্থাৎ এই মুভির 3য় পর্ব বের হতে পারবে, যদিও সেটা এখনও রিলিজ হয়নি। যদি রিলিজ হয় তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।